জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ মানিক মিয়া এভিনিউয়ে হবে জুলাই ঘোষণাপত্র পাঠ। শহীদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী। 24-এর এই দিনে রক্তক্ষয়ী অভ্যুত্থানে অবসান ঘটে 15.5 বছরের স্বৈরশাসনের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, উড়ে বিজয়ের লাল সবুজ। আমার ছেলেকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থায়। তারা গুলি করে রাস্তায় ফেলে থয়ে গেল না কেন? আমি তো অন্তত শেষ চেহারাটা তো তার দেখতে পেতাম। আশুলিয়া থানায় 6 আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার 1 বছর আজ এখনো নির্ঘুম রাত কাটে শহীদের স্বজনদের। বিচারের দাবি। গাজীপুরে পুলিশের গুলিতে শহীদ কলেজ ছাত্র হৃদয়ের মরদেহ এখনো সন্ধান মেলেনি। দেহাবশেষ ফেরত পাওয়ার আকুতি পরিবারের। আমার সন্তান আমি ফিরে এসে আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি বাই করে দিব। ওরা তার পামু না, কিন্তু ওরা কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। রায়ের বাজার গণকবর থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 114 জনের মরদেহ তোলার নির্দেশ আদালতের। শনাক্ত করা হবে পরিচয়। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে জুলাই যোদ্ধা শিক্ষার্থী ইমরানের জবানবন্দি। এবং গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্পকে ইসরায়েলের সাবেক 600 কর্মকর্তার চিঠি। যুদ্ধ এখন আর ন্যায়সঙ্গত নয়, দাবি তাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি আজ। 36 জুলাই উদযাপনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচি। বিকেল 5:15টায় জুলাই গণ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। ঘোষণাপত্রের মাধ্যমে বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন স্বৈরাচার আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে জুলাই জাগরণের অংশ হিসেবে মঙ্গলবার 36 জুলাই উদযাপন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। সকালে 11টা থেকে শুরু হবে 36 জুলাই উদযাপন। নিজেদের পরিবেশনা তুলে ধরবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। থাকবে ড্রোন শো। বিকেল 5:15টায় অভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক দল ও পক্ষকে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়োজন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, তারই প্রতিফলন ঘোষণাপত্রে থাকবে বলে আশা করছেন সাধারণ মানুষ। মানুষের যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, আশা করি এই ঘোষণাপত্রে বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন যে প্রতিফলন, এটা আশা করি এটা আসবে। আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হোক, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। কিন্তু জুলাই মুভমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন করে আবার সাজানোর সুযোগ পেয়েছি। জুলাই অভ্যুত্থান উদযাপনের সমস্ত প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। সবাই মিলে আমরা এটা উদযাপন করতে যাচ্ছি, এটাই হচ্ছে বড় পাওয়া। হয়তো আরো একবার আমরা এক হতে যাচ্ছি, আরো একবার আমরা ইউনাইটেড হতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি চমৎকার এখন পর্যন্ত। যদি আবহাওয়া খুব বেশি বিট্রে না করে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুব চমৎকারভাবে একটা বিজয় উদযাপন করব। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবে ছাত্র জনতা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে সমস্ত রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনরা অংশ নেবেন। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত স্টেক হোল্ডারের আইনি ভিত্তি সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মানিক মিয়া এভিনিউয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করছেন সাধারণ জনতা। ফাহিম ইউসুফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ ও জুলাই জাগরণ অনুষ্ঠানের বিশাল কর্মযজ্ঞে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম প্রহরে দেখা যায় মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, লাইটিং সহ পুরোদমে চলছে সব কাজ।
বেলা 11টায় শুরু হয়ে রাত 12টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই আয়োজন। সকাল থেকে চলবে ওয়ারফেজ, শূন্য, কলরব, সাইমুম সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। বিকেল 5টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। সন্ধ্যায় স্পেশাল ড্রোন ড্রামা শেষে কনসার্টে অংশ নেবে আর্টসেল সহ কয়েকটি ব্যান্ড। রাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ আসেন সাধারণ জনতা। জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত বলে মনে করেন দর্শনার্থীরা। আশা করি আমাদের জনগণের চাওয়াকে, সেই ম্যান্ডেটকে ধারণ করেই সেই জুলাই বিপ্লবের ইশতেহার ঘোষণা করা হবে। যারা পালিয়ে গেছে বা দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনা এবং যত দ্রুত সম্ভব জুলাইয়ে যে গণহত্যাকারী যারা জড়িত আছেন তাদের বিচার নিশ্চিত করা এই বাংলার মাটিতে। নির্বাচন পূর্ববর্তী বিচারিক কার্যক্রমটা স্বাধীন হোক। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, ঘোষণাপত্রে তারই প্রতিফলন হবে বলে আশা জানান সাধারণ মানুষ। ইনশাল্লাহ হবে, আগামীতে হবে। এত তাড়াতাড়ি কোনো কিছু সম্ভব না, যেহেতু স্বৈরাচার সরকার সবকিছু নিজের মতো করে সেট আপ করে নিয়েছিল। এখন আমরা যেই স্বাধীনতা পেয়েছি, আগামীতে ইনশাল্লাহ আর পাবো। জনগণ যখন ফুঁসে ওঠে কোনো একটা অপশাসনের বিরুদ্ধে, সেটা যে ওই জনগণের ক্ষোভের মুখে যে টিকতে পারে না, এটা যেন পরবর্তী যারা বাংলাদেশের শাসন ব্যবস্থা আসবে। ঘোষণাপত্র পেশ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন প্রজন্ম ফিরে দেখবে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, এমনটাই আশা দর্শনার্থীদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসে আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, জাতির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ছাত্র জনতার জন্য ফ্রি ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছেন সরকার। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, ছাত্র জনতার সাড়া কেমন দেখছেন আমাদের জানাবেন। স্নিগ্ধা, যেমনটি বলছিলেন, সংসদ ভবনের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্দেশ্যে ৮ জোড়া ট্রেন অর্থাৎ 16টি ট্রেন বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাবে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে 7টা 15 মিনিটে এখান থেকে স্পেশাল একটি ট্রেন ছাড়া হচ্ছে। এখানে যারা ছাত্র জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে তারা নিজ নিজ অবস্থান নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর অনেকে রয়েছে, তারা ট্রেনে উঠছেন এবং তাদের খুব উৎসব মুখর পরিবেশে তারা এই যাত্রা শুরু করেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে একটু জানতে চাইবো, আজকের এই স্পেশাল সার্ভিসটি আপনাদের কেমন লাগছে? ধন্যবাদ। আজকে স্পেশাল সার্ভিসটি আমাদের অনেক ভালো লাগছে। আসলে একটু আফসোস লাগছে, যদি এই সার্ভিসটি যদি 5ই আগস্ট 2024 দেওয়া হতো, যদি তখন হাসিনা সরকার ছিল, হয়তো ট্রেনেই মেরে ফেলতো। যাই হোক, এটা আমরা অনেক প্রত্যাশা নিয়ে যাচ্ছি। প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই এই ট্রেনটি আমাদের জন্য দেওয়ার জন্য। আমরা যে প্রত্যাশা নিয়ে ঢাকায় যাচ্ছি, জুলাই সনদপত্র ঘোষণা করা হবে আজকে, আর সেটি আসলে আমাদের প্রত্যাশা যাতে ফিল আপ হয় সেই প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আর এটাই। কেমন প্রত্যাশা রয়েছে, কি নিয়ে ফিরতে চাচ্ছেন? ফিরতে যাচ্ছি অনেক, 5ই আগস্টের যে হতাশা যেগুলো ছিল সেগুলো নিয়ে ফিরতে যাচ্ছি। সেই আনন্দ ঘন মুহূর্ত গুলা আজকে দেখতে যাচ্ছি আর কি। 5ই আগস্টের সে বিজয় উল্লাস আজকে আমরা আবার আমরা সেই ঢাকা রাজপথে চট্টলা ময়দান থেকে যাবো। চট্টলা মানুষ 5ই আগস্টের সেই ফিলটা
ঢাকা নিয়ে আজকে অনুভব করবো আর কি সেটি। ধন্যবাদ আপনাকে। এই সেই জুলাইতে যে নারীদের অবস্থান ছিল সবচেয়ে বেশি, সম্মুখ সারিতে নারীরা বেশি ছিল, আজকে আপনাকে পেয়েছি, কেমন অনুভূতি হচ্ছে এবং আপনি ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান থেকে কি নিয়ে প্রত্যাশা, কি নিয়ে ফিরতে চাচ্ছেন? অবশ্যই আমাদের খুব ভালো লাগছে। গত বছর একটা আতঙ্কের মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা পার করছিলাম যে কখন একটা আমরা সুখবর শুনতে পাবো, ঢাকা থেকে আমরা কি আপডেট পাবো, কিন্তু আজকে হচ্ছে আমরা উৎসাহের সাথে সবাই একসাথে যাচ্ছি একই ট্রেনে। আর আমরা ঘোষণাপত্র থেকে আমরা আমাদের এই জুলাই আন্দোলনে 2000 শহীদ ভাইদের অবশ্যই স্মরণ করছি। তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি, স্বাধীনভাবে আজকে ঢাকা যেতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্র থেকে আমরা চাচ্ছি যে আমাদের শহীদ ভাইরা যে আশায় তাদের জীবনটা দিয়েছে, তাদের সেই আশা যাতে পূর্ণ হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেমনটি জানতে পারছি তাদের অনেক প্রত্যাশা রয়েছে, তারা সেখান থেকে যে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান থেকে অনেক কিছু প্রত্যাশা রেখেছে। সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন নোয়াখালী, নাঙ্গলকোট বিভিন্ন দৌড়ে এই ট্রেন, স্পেশাল ট্রেনটি থামবে এবং দুপুর 1টায় গিয়ে ঢাকায় পৌঁছাবে এবং আবার সন্ধ্যা 7টায় এই ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ছাত্র জনতার জন্য ফ্রি ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছেন সরকার। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনের বিষয়ে সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। 5 আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সরকার সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছরের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানান তিনি। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। তৌহিদ মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পার হতে চলল 1 বছর। গেল বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি স্বীকার করে তিনি বলেন 5 আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করা হবে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। তো এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিলে এবং খুব ভালোভাবে হবে নির্বাচন। মব ভায়োলেন্স জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের 2টি বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11টার দিকে 2টি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। তেজগাঁও থানার ওসি জানান ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশের বক্সের পাশে অজ্ঞাত ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। একই সময়ে খামারবাড়ি এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। জানায় 2টি ককটেলই ছিল হলুদ ট্যাপে মোড়ানো। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঐতিহাসিক 5 আগস্ট আজ। ছাত্র জনতার মাসব্যাপী রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গেল বছরের এ দিনে অবসান ঘটে 15.5 বছরের নির্মম স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, বিজয়ী হন ছাত্র জনতা। সে সময়ে জুলাই আগস্টে দেশ জুড়ে বুলেটের সামনে দাঁড়িয়ে
আকাতরে প্রাণ দেন গণতন্ত্রগামী মানুষ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় রক্তক্ষয়ী আন্দোলন হিসেবে অমর হয়ে থাকবে এই গণ অভ্যুত্থান। এম এ আজিমের স্মরণ করছেন এই রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাস। এ যেন যুদ্ধ জয়। শাসন নামের স্বৈর শোষণের শৃঙ্খল ভাঙে ২৪-এর ৫ আগস্ট। শ্রেণী বর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে ঢাকায় গণভবনমুখী দুঃসাহসী মানুষ। বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা যে অসীম সাহস নিয়ে বুলেটের সামনে বুক পেতে তার অধিকার আদায় করতে পারে তা মুক্তিযুদ্ধের পর আবারও প্রমাণিত হয় ২০২৪-এর ৫ আগস্ট। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। সেখানে আসে গুলি আর একের পর এক হামলা। রাজপথে রক্ত ঝরেছে হাজারো ছাত্র জনতার। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সরকার 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করেছিল, হাইকোর্ট সেই কোটা ফিরিয়ে এনেছে। এই যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, এটার জন্য যাতে ছাত্ররা মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে চায় না। তৎকালীন হাসিনা সরকার আন্দোলন দমাতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে। তবে হাসিনার রক্তচক্ষু বুলেট আর কারফিউ ভেঙে দেশজুড়ে বেরিয়ে পড়ে লাখো কোটি ছাত্র জনতা। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ৩ আগস্ট লাখো মানুষের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচার পতনের এক দফা বাস্তবায়নে ৬ আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। তবে ৪ আগস্ট অসহযোগ কর্মসূচিতে ১১৪ জন প্রাণ হারায়। মার্চ ফর ঢাকা কর্মসূচি এগিয়ে আসে একদিন। ছাত্র জনতাকে হত্যা করেছে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ৫ আগস্ট দেশের আকাশে ওঠে নতুন সূর্য। লাখো লাখো ছাত্র জনতা মার্চ করে ঢাকা অভিমুখে। সেদিন ছাত্র জনতা বেলা ১টা নাগাদ পৌঁছে যায় শেখ হাসিনার বাসভবন গণভবনে। ততক্ষণে পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই সামরিক বিমানে ভারতে পালিয়ে যায় হাসিনা। অবসান ঘটে ১৫.৫ বছরের নির্মম স্বৈর শাসনের। ১ মাসের বেশি সময়ের লড়াইয়ে গণ অভ্যুত্থানের ৫ আগস্ট ইতিহাসে পরিচিতি পায় ৩৬শে জুলাই হিসেবে। স্বস্তি ফেরে দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের। বাংলার মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখে গণতন্ত্র ও শোষণ বৈষম্যহীন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ২০২৪ সালের ৫ অগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে পুড়িয়ে দেওয়া হয় ৬ আন্দোলনকারীর মরদেহ। তাদের মধ্যে ছিল আশুলিয়া সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মরদেহ। সেই নৃশংস ঘটনার কথা মনে করে এখনও ঘুমাতে পারেন না শহীদের সাজ্জাদের মা। দেখে যেতে চান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। দেওয়ান ইমনের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। সন্ধ্যার পর থেকে সজলের স্বজনরা তাকে খুঁজে বেরিয়েছেন প্রতিটি হাসপাতাল, মর্গ, এমনকি ড্রেন নর্দমায়। তখনও মা শাহিনা বেগম জানতেন না প্রিয় সন্তানের শেষ পরিণতির কথা। পরদিন পায়ের জুতা আর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখে সন্ধান মেলে সজলের। তবে জীবিত নয়। খোঁজ পাওয়া যায় সজলের প্রায় ভস্ম হয়ে যাওয়া মরদেহের। আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে ৬ জনের মরদেহ স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদেরই একজন ছিলেন সজল। আমার ছেলেকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থায়। ঠিক ওর ছবি, ওর লাস্ট আমি যখন পেয়েছি, ওর হাতের পাশে ওর ফোনটা ছিল। কোনো মৃত লোক তার ফোন হাতে নিতে পারে না। ও হাতে জানাতে চেয়েছিল যে আমাকে মেরে ফেলতেছে, পুড়িয়ে দিচ্ছে, তোমরা আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ নিয়ে যাও। আশুলিয়ার একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে ছেলেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলেন মা।
প্রিয় সন্তানকে ঘিরে তিলে তিলে যে স্বপ্ন বুনেছিলেন মা, সেই স্বপ্ন ৫ আগস্ট আগুনে ছেলের সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নৃশংস এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ সজলের মা। আমি মা হিসেবে সেদিনই শান্তি পাবো যে ওদের আধামরা করে, ওদের পাশিতে ঝুলিয়ে আধামরা করে ওদের আগুনে পুড়িয়ে দেওয়া। কলেজে পড়ার সময়ই ভালোবেসে বিয়ে করেছিলেন আরফিন মৌকে। ঘর আলো করে জন্ম নেয় কন্যা আবিদা আসফিয়া সাভা। বাবার স্নেহ আদর বঞ্চিত হয় শিশু সাভা। আর প্রিয় ভাইকে হারিয়ে এখন অনিশ্চিত সাজ্জাদের ছোট বোন খাদিজার ভবিষ্যৎ। আমার ভাই যে মারা গেল, আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না। সে নিজের অধিকারের জন্য এবং সমাজের জন্যই তো যুদ্ধে নেমেছিল। আমার ভাইকে যে পুড়িয়ে মারলো, আমি তার মুখটাও দেখতে পারিনি। যারা আমার ভাইকে মারছে তারা আমার ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলো সারা জীবনের জন্য। আমি আর এই ভালোবাসা তো আর পাবো না। সেই জন্য আমি চাই যে আমার ভাইয়ের জন্য ন্যায্য বিচার হোক। পোড়া দেহগুলোর ছাই আকাশে উড়ে গেলেও শহীদ পরিবারগুলোর চোখে এখনও জ্বলছে আগুন। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারই পারে তাদের চোখের এ আগুন নেভাতে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। আমার সন্তানকে না মেরে আমাকে কেন মারল না, এমন বুক ফাটা কান্নার আর্তনাদ এক মায়ের। গত বছর সাভারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্তান হারিয়ে মায়ের বুক খালি করেছিল স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ বাহিনী। হত্যার পর আগুনে পোড়ানো হয় ৬টি লাশ, যে ঘটনায় কেঁপে উঠেছিল মানুষের বিবেক। দেওয়ান ইমনের আরেকটি রিপোর্ট। গত বছর ৫ই আগস্ট পুলিশের নৃশংসতায় থানা ঘেরাও করে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় পুলিশ উত্তেজিত জনতাকে নিবৃত করার চেষ্টা করেন। আমরা হেরেছি, আপনারা জিতেছেন। অস্ত্র নামিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উদ্দেশ্যে এই কথাগুলোই বলতে থাকে পুলিশ সদস্যরা। পুলিশের কথা বিশ্বাস করে এগিয়ে আসা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে পুলিশ। মুহূর্তের মধ্যেই থানার সামনে ১০ থেকে ১২ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। সহপাঠীরা গুলিবিদ্ধ কয়েকজনের মরদেহ সরাতে পারলেও রয়ে যায় ৬ জনের মরদেহ। পড়ে থাকা গুলিবিদ্ধ মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে, এরপর সেই ভ্যান থেকে পুলিশের একটি পিকআপ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়ে দিয়ে গুলি ছুটতে ছুটতে বেরিয়ে যান পুলিশ সদস্যরা। পুলিশ বলল আমরা সারেন্ডার করেছি, আমরা আর কিছু করব না, আমরা চলে যাব। এই কথা বলে ছাত্র জনগণকে কাছে টেনে নিয়ে সিলিন্ডারের মধ্যে একটা রূপ ধারণ করে নৃশংসভাবে তারা ব্লাস্ট ফায়ারের মতো গুলি শুরু করে। পুলিশ ভ্যানে নিয়ে আগুন ধরায়। তো উপর থেকে যেহেতু দেখা গেছে যে লাশগুলো গাড়ির উপর ছিল, গাড়ির থেকে পুলিশের ফিজিং ভ্যানে নিয়েছে। নিহতরা কেউ ছিল ছাত্র, কেউ বা শ্রমিক, কেউ আবার পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। সেদিনের সেই ভয়াবহতা মনে পড়লে আজও আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। খালি গুলির শব্দ, খালি গুলির শব্দ, আমরা যে জায়গায় যাই খালি গুলির শব্দ। চোখের সামনে প্রায় ১৫ থেকে ২০ জনের লাশ আমার চোখের সামনে আমি দেখেছি যে গুলি করে ফেলে দিয়েছে। সেই দিন পুলিশ ভ্যানে যাদের পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে তাদের একজন ছিলেন আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। প্রিয় সন্তানকে যারা নৃশংসভাবে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে তাদেরও একই ধরনের শাস্তি চান সন্তানহারা পরিবারগুলো। আমি মা হিসেবে সেদিনই শান্তি পাবো যে ওদের আধামরা করে, ওদের পাশিতে ঝুলিয়ে আধামরা করে ওদের আগুনে পুড়িয়ে দেওয়া। ও আমার ছেলেকে যেভাবে আগুনে পোড়াইছে তখন সেই মর্মটা তারা বুঝবে। আশুলিয়ায় শুধু ৬ জনকে পুড়িয়ে মারা হয়নি, মারা হয়েছে মেধা, মানবতা আর আইনের শাসন। শহীদ পরিবারদের একটাই প্রশ্ন, মিলবে কি নৃশংস এই হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচার? দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। গেল বছরের ৫ আগস্ট ঢাকার রাজপথে ছাত্র জনতার বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন কুমিল্লার শিক্ষার্থী হামিদুর রহমান সাদমান। নিজ দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সন্তান হারানোর ব্যথা অসহনীয় বলে জানান শহীদ সাদমানের মা। তিনি এমন একটি দেশ প্রত্যাশা করেন যেখানে আর কোনো মায়ের বুক খালি হবে না। কুমিল্লা থেকে সুমন কবির ভুইয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ছেলের শেষ স্মৃতি রক্তমাখা জামা বুকে নিয়ে এভাবেই আহাজারি করছিলেন কুমিল্লার শহীদ হামিদুর রহমান সাদমানের মা। আমার ছেলেটার জীবনটাই নিয়ে গেছে শেখ হাসিনার স্বৈরাচার বাহিনী। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিকেলে সাদমান বাসা থেকে বের হয় বিজয় মিছিলে যোগ দিতে। সে সময় বংশাল থানার সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও পুলিশের সংঘর্ষ চলছিল। এমন সময় সাদমানের বুকে এসে লাগে একটি গুলি। মাটিতে লুটিয়ে পড়ে সে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই মারা যান তিনি। ফোনে আমার সাথে আলাপ চলছিল, তখন তারা আসতেছিল এবং আর এক বন্ধু বলছে একজন গুলিবিদ্ধ হয়ে যাইতেছে রিক্সা করে। ঠিক ওই মুহূর্তেই
যখন আমি আবার ফোন করে, সে হঠাৎ করে ফোন স্তব্ধ করে রাখছে এবং সে এর মধ্যে আমার ভাতিজা হামিদুর রহমান সাদমান গুলিবিদ্ধ হয়েছে। শহীদ সাদমানকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা সহ পরিবারকে সব সুযোগ সুবিধা দেওয়ার দাবি রাজনৈতিক নেতাদের। তাদেরকে সরকারের এবং রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর তাদের পরিবারে কোনো দণ্ড-দশা থাকলে তাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য সরকারি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও দলগতভাবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। শহীদ পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারের পক্ষ থেকে অলরেডি আমাদের যারা শহীদ হয়েছেন তাদের একটা তালিকা যাচাই বাছাই আমরা করে এটা পাঠিয়েছি ঢাকাতে। তো আশা করছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল আছে এখান থেকে হয়তো কোনো সাহায্য আসবে এবং আসলে সেটা আমরা পরিবারগুলোর কাছে পৌঁছে দেব। শুধু আশ্বাস নয়, শহীদদের প্রকৃত সম্মান ও মর্যাদা দেওয়ার দাবি শহীদ পরিবার ও জুলাই আন্দোলনকারীদের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি। শহীদদের তালিকাতেও নেই তার নাম। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার বাবা মা। ছেলের অন্তত হাড়গোড় ফেরত চান তারা। একই সঙ্গে শহীদ তালিকাও হৃদয়ের নাম অন্তর্ভুক্ত করতে ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান পিতামাতা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গেল 5 আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলন মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন কলেজ ছাত্র হৃদয়। হত্যার ভিডিও থাকলেও দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পায়নি তার পরিবার। গোপালপুরের আলমনগর গ্রামের হৃদয়ের মা রেহানা বেগম প্রতিদিন ছেলের ছবি সামনে বসে কান্নায় ভেঙে পড়েন। বাবাও মানসিকভাবে বিপর্যস্ত। ভ্যান চালিয়ে আয় করতে পারছেন না আগের মতো। ঋণে জর্জরিত পরিবারটি চলছে অত্যন্ত কষ্টে। তারপরও ভাঙামন ও কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের মা বাবা ছেলের মরদেহ ফেরত ও শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। আমার সন্তানের মর্যাদা চাই, শহীদের মর্যাদা চাই, আর খুনিগর বিচারটা চাই। আমার সন্তান আমি ফিরে আসে, আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি বাই করে দিব। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা বোন ও ভগ্নিপতি। ছোট ভাইয়ের মরদেহ খুঁজে পাওয়ার পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওরে তো আর পামু না, কিন্তু ওরে কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। আর যারা মারছে আসামি তাগর শাস্তি চাই, বিচার চাই। 5 আগস্ট বিকাল 5টার সময় আমার বাইরে মারছে। এই নাস্তা আমি মানুষ বেগে আনতে পারি নাই, মানুষের সহযোগিতা করেন নাই, কিন্তু এখন পর্যন্ত নাস্তা আমার কেউ হরিশটাকে মিলাই দিতে না। হৃদয়ের পরিবারকে সহযোগিতা করতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। আমরা চাই ওই ঈদের লাশটা দেখ আর সরকারের খাতায় নাম দেখ। এখন সরকার আমগর কি করব, এই একটা আমরা সরকারের কাছে আমরা এখন একটা ব্যবস্থা চাই। রাষ্ট্র কর্তৃক শহীদদের তালিকায় হৃদয়ের নাম দেওয়ার জোর দাবি জানিয়েছেন টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নিখোঁজ হওয়া যে হৃদয়, সে যেহেতু সকল প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তার শহীদদের তালিকায় তার আসলে নাম আসেনি। আমরা এই দাবিটা জানাতে চাই যে এই রাষ্ট্র কর্তৃক যাতে এই হৃদয়কে যাতে শহীদের মর্যাদা দেয়া হয়। স্বজনরা এখনো তার সন্ধানে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। হৃদয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। রায়ের বাজার কবরস্থান থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 114 জনের মরদেহ তোলার নির্দেশ দিয়েছেন আদালত। পরিচয় শনাক্তের জন্য সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য জানান। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শহীদ হন, যাদের মধ্যে 114 জন শহীদকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। 2 আগস্ট গণকবর পরিদর্শনে গিয়ে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট এর হুমকি দিয়েছিলেন শেখ হাসিনা।
যার কারণে পা হারাতে হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থী ইমরানকে। আর যাত্রাবাড়ির গৃহকর্মী ফারবিন বললেন, পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এমনটাই জানালেন অঙ্গ হারানো এ 2 জুলাই যোদ্ধা। দুজনেই শেখ হাসিনার বিচার দাবি করেন। পরে সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট পরবর্তী দিন ধার্য করেন আদালত। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। সোমবার সকাল 11টা জুলাই আগস্টে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়া হয় দুজনের। তারা হলেন পা হারানো ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো গৃহকর্মী পারভিন। জবানবন্দিতে জুলাই যোদ্ধা ইমরান জানান, 19 জুলাই রাজধানীর বিজয়নগরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেওয়ায় চিকিৎসায় অবহেলা হয়েছে। নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। অপর সাক্ষী জুলাই আহত যাত্রাবাড়ির পারভিন বলেন, আন্দোলনে আহত একজনকে সাহায্য করতে গেলে পুলিশ তাকেও গুলি করে। এতে তার চোখ ও পেটে গুলি লাগে। প্রাণে বাঁচলেও চোখ হারান তিনি। জবানবন্দির এক পর্যায়ে শেখ হাসিনাকে তখনকার পুলিশের বাপ মা হিসেবে উল্লেখ করে পারভিন বলেন, তার নির্দেশ ছাড়া গুলি করেনি পুলিশ। শেখ হাসিনার বিচার দাবিও করেন তিনি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। পরে 6 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে বিচারকাজ মুলতবি করেন ট্রাইব্যুনাল। 2 দিনে 3 জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণের পুরোটা সময় এজলাসে নিশ্চুপ ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। হৃদরোগীদের চিকিৎসা সামগ্রী, করোনারি স্ট্যান্ড বা হার্টের রিং এর দাম কমিয়েছে সরকার। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, 3 কোম্পানির 10 ধরনের স্ট্যান্ডের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। তবে একটি স্ট্যান্ডের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্ট্যান্ড আমদানি প্রতিষ্ঠান ভেদে খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্ট্যান্ড ভেদে দাম কমানো হয়েছে 10,000 থেকে 50,000 টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্ট্যান্ডের দাম সর্বোচ্চ 36% কমেছে।